Radio Today, 89.6 FM. এখন শুনবেন রেডিও টুডের সন্ধ্যার খবর। একযোগে আপনারা শুনতে পাচ্ছেন ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, খুলনা, বরিশাল, বগুড়া, ময়মনসিংহ, কুমিল্লা ও কুষ্টিয়া এই 10টি কেন্দ্র থেকে। সুপ্রিয় শ্রোতা, স্টুডিওর ঘড়িতে এখন সময় সন্ধ্যা 6:45। রেডিও টুডের সন্ধ্যার খবরে স্বাগত জানাচ্ছি আমি জহিরুল ইসলাম টুটুল। শুরুতেই জেনে নেওয়া যাক এখনকার ক্রাউন সিমেন্ট প্রধান খবরগুলো। করোনায় স্বাস্থ্য সুরক্ষায় সবাইকে সচেতন থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। ছোট ভাই শহীদ শেখ রাসেলের জন্মদিনের অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী। করোনায় 5 মাসের মধ্যে 24 ঘন্টায় সর্বনিম্ন মৃত্যু, নতুন করে শনাক্ত 1274 জনের দেহে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঢাকায় আমন্ত্রণ জানালেন পররাষ্ট্রমন্ত্রী। এবং 4 কোটি ছাড়ালো বিশ্বে করোনা সংক্রমণ শনাক্তের সংখ্যা, মৃত্যু 11,15,000। শুনছিলেন শিরোনাম। এই খবর FM 89.6 সম্প্রচারের পাশাপাশি সরাসরি প্রচারিত হচ্ছে আমাদের ওয়েবসাইট www.radiotoday.bd.fm এবং ভেরিফাইড ফেসবুক পেজ রেডিও টুডে FM 89.6 এবং নিউজে। এছাড়া গুগল প্লে স্টোর এবং অ্যাপল স্টোর থেকে রেডিও টুডে অ্যাপ ফ্রি ডাউনলোড করে শুনতে পারেন আমাদের সকল অনুষ্ঠান। এবার বিস্তারিত। করোনায় স্বাস্থ্য সুরক্ষায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, করোনায় শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই তাদের লেখাপড়া ও মনোবিকাশের কার্যক্রমে যুক্ত রাখতে হবে। আজ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শেখ রাসেলের মুরাল এবং নবনির্মিত শেখ রাসেল ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন সরকার প্রধান। এ সময় ছোট ভাই শেখ রাসেলের 57তম জন্মদিনে তার স্মৃতিচারণ করেন প্রধানমন্ত্রী। 1964 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল। তার 57তম জন্মদিনে শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্স, ঢাকা ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এবং বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানের আয়োজন করা হয়। গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে এসব অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। এ সময় ঢাকা ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শেখ রাসেলের মুরাল উন্মোচন ও শেখ রাসেল ভবন উদ্বোধন করেন বঙ্গবন্ধু কন্যা। বক্তব্যে ছোট ভাইয়ের স্মৃতিচারণ করেন শেখ হাসিনা। এবং যখন সে ছোট, আব্বা যখন জেলে, যেদিন আমরা কারাগারে দেখা করতে যেতাম, তখন যখন ফিরে আসতাম, ওই দিনটা তার জন্য খুব কষ্টের ছিল। সে রাত্রে ঘুমাতো না, কান্নাকাটি করতো এবং আমাদের সবাইকে ডাকতো। আর তারপরে স্বাধীনতার পর মাত্র কয়েকটা দিন, মাত্র 3.5 বছর সে বাবাকে কাছে পেল। আর তারপরে 15ই আগস্ট সব শেষ। এই ধরনের ঘটনা আর না ঘটুক, সেটাই আমরা চাই। শিশুরা যেন সুশিক্ষা এবং সুনাগরিক হিসাবে গড়ে ওঠে, সে প্রত্যাশার কথা বলেন সরকার প্রধান। শিশুরা দেশপ্রেমিক হবে, মানুষের মতো মানুষ হবে, মানুষের সেবা করবে এবং নিজেদেরকে উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলবে। আমি জানি করোনা ভাইরাসের কারণে স্কুল বন্ধ, যেগুলো শিশুর জন্য খুব কষ্টকর, কিন্তু হয়তো এইরকম অস্বাভাবিক অবস্থা থাকবে না। তবুও আমি তাদের বলবো যে মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে। করোনার মধ্যে শিশুদের মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে শরীর চর্চা ও খেলাধুলা করানোর জন্য অভিভাবকদের আহ্বান জানান প্রধানমন্ত্রী। কেউ আর্ট করতে পারে, কেউ খেলাধুলা করতে পারে, যে যেটুকু পারে সেটুকু তাদের করতে হবে এবং সেভাবে নিজেদেরকে ব্যস্ত রাখতে হবে। সবাইকে আমি বলবো যে যেখানেই বেশি লোক সমাগম, সবাইকে মাস্ক পরে থাকতে হবে এবং স্বাস্থ্য সুরক্ষা সবাইকে মেনে চলতে হবে, শরীরের প্রতি যত্ন নিতে হবে। অনুষ্ঠানে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কার্যক্রম সংক্রান্ত ভিডিও চিত্র অবলোকন, স্মৃতির পাতায় শেখ রাসেল শীর্ষক বইয়ের উন্মোচন করেন প্রধানমন্ত্রী। এছাড়া দারিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করেন শেখ হাসিনা। হাসিব বিল্লাহ, রেডিও টুডে। বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল যখন বাবার আদর পাওয়ার কথা, তখন স্বাধীনতা সংগ্রামে ব্যস্ত বাবা শেখ মুজিবুর রহমান। কিন্তু 5 ভাই বোনের মধ্যে সবার ছোট হওয়ায় আদরেই বেড়ে উঠছিলেন ছোট্ট রাসেল। আর স্বাধীনতার পর মুক্ত বাংলাদেশে যখন বাবার আদর বুঝতে শিখেছে শেখ রাসেল, তখন 1975-এর 15ই আগস্ট বাবা মা সহ পরিবারের অন্যদের সঙ্গে নির্মমভাবে হত্যা করা হয় 10 বছরের রাসেলকেও। সহকর্মী আবিদ আজমের প্রতিবেদনে শুনুন বিস্তারিত। মাত্র 11 বছর বেঁচে থাকা বিখ্যাত অথচ ছোট্ট এক রাজপুত্র,
কিন্তু তাকে নিয়ে রচিত হয় হাজারো পৃষ্ঠার স্মরণীয় আখ্যান। বঙ্গবন্ধুর কনিষ্ঠ এই পুত্র আদুরে মায়াবী প্রকৃতির হওয়ায় হইচই করে সারা বাড়ি সবসময় মাথায় তুলে রাখতেন। বাঙালির হৃদয় নিংড়ানো অনুভূতির সেরা এই নাম শহীদ শেখ রাসেল। সালের আজকের দিনে রাজধানীর ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে মা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের কোল জুড়ে গোলাপ হয়ে ফোটেন শেখ রাসেল। ছোট ভাই ভূমিষ্ঠ হবার পর প্রথম তাকে কোলে নেন রাসেলের বড় বোন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আজকে মাঝে মাঝে মনে হয় 54 বছর বয়স পূর্ণ করেছে। এই 54 বছর বয়সের রাসেল কেমন হতো দেখতে। আমি কোলে পিঠে করেই তাকে আসলে মানুষ করেছে সবসময়। শৈশবে বাড়ির ভেতর সাইকেল চালিয়ে সারাদিন ব্যস্ত সময় কাটত ছোট্ট রাসেলের। দার্শনিক বার্ট্রান্ড রাসেলের সঙ্গে মিলিয়ে বঙ্গবন্ধু নিজের আদুরে পুত্রের নাম রাখেন। বালক রাসেলের চরিত্রে আভিজাত্যের ছোঁয়া ছিল গাম্ভীর্যতাও। বাড়িতে দুষ্টুমি করলেও বাবার রাষ্ট্রীয় সফরে বিচক্ষণতার পরিচয় দিতেন সর্বদাই। সচরাচর প্রিন্স কোট, সাদা পাজামা পাঞ্জাবি ও মুজিব কোট পরা ফ্যাশন সচেতন ছোট্ট রাসেল যেন ছিলেন বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি। শেখ রাসেলের জন্মদিনে নতুন অঙ্গীকার, একটি শিশু বেঁচে থাকার প্রথম অধিকার। কারাগারের রোজনামচা বইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসংখ্যবার রাসেলের কথা তুলে ধরেছেন। বঙ্গবন্ধুর কারাজীবনে বাবার বর্ণনায় অবুঝ শেখ রাসেলের সাক্ষাতের বয়ান ও পিতাকে বাসায় ফিরিয়ে নেবার আকুতির বর্ণনা পড়ে পাষাণ হৃদয়ের মানুষেরও চোখ ভিজে উঠবে। মৃত্যুর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ল্যাবরেটরি স্কুলের ৪র্থ শ্রেণীর মেধাবী শিক্ষার্থী ছিলেন বালক রাসেল। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ধানমন্ডির বাসভবনে নির্মমভাবে সস্ত্রীক হত্যা করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের। আমি মায়ের কাছে যাব বলে সে সময় রাসেল আর্তনাদ করলেও তাঁর পুষ্পময় জীবনের অঙ্কুরেই বিনাশ ঘটায় দেশদ্রোহী হায়নার দল। রাসেল হয়ে যান বেদনার মহাকাব্য। শহীদের মৃত্যু নেই। বাংলাদেশের শিশু কিশোর, তরুণ ও শুভ বুদ্ধি বোধ সম্পন্ন মানুষের কাছে শেখ রাসেল পরম ভালোবাসা ও প্রেরণার অনন্য এক নাম। ফুলের শুদ্ধ সৌরভ আর লক্ষ্য তারার আলো হয়ে শেখ রাসেল ছড়িয়ে আছে প্রাণ থেকে প্রাণে। আমি মায়ের কাছে যাব। আবিদ আজম, রেডিও টুডে। আমি মায়ের চোখে পৃথিবী দেখতে চাই। এদিকে শেখ রাসেলের ৫৭তম জন্মদিন উপলক্ষে সকালে বনানীতে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গতকাল অনুষ্ঠিত ঢাকা ৫ ও নওগাঁ ৬ আসনের উপনির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই তাতে অংশ নিয়েছিল বিএনপি। নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে তাদের কোনো আগ্রহ ছিল না। তারা নির্বাচন আসলে করার জন্য করেনি, জয়ের জন্য করেনি। তারা নির্বাচনে অংশ নিয়েছে নির্বাচনকে বিতর্কিত করার জন্য, প্রশ্নবিদ্ধ করার জন্য, সরকারকে প্রশ্নবিদ্ধ করতে, নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করতে। এটাই হলো তাদের টার্গেট। ঢাকা ৫ ও নওগাঁ ৬ আসনের উপনির্বাচনের ফল প্রত্যাখ্যান করে নির্বাচন বাতিল ও পুনর্নির্বাচনের দাবিতে আগামীকাল দেশের সব মহানগরীতে এবং পরদিন প্রতিটি উপজেলায় বিক্ষোভের ঘোষণা দিয়েছে বিএনপি। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, সবশেষ জাতীয় নির্বাচনের মতোই বিরোধী দলের এজেন্টদের কেন্দ্র থেকে জোর করে বের করে দিয়ে ভোট ছিনতাই করা হয়েছে। যে নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণভাবে ত্রুটিযুক্ত, যে নির্বাচনী ব্যবস্থা সরকারকে ক্ষমতায় রাখার একটা উইপন হিসেবে ব্যবহৃত হয়, তাকে প্রশ্নবিদ্ধ করাই তো আমাদের কাজ বিরোধী দল হিসেবে। এবং আমাদের খুব পরিষ্কার বক্তব্যটা নিয়ে আমরা মনে করি যে এই নির্বাচন কমিশনের কোনো যোগ্যতা নেই একটি অবাধ সুষ্ঠু নির্বাচন পরিচালনা।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে 24 ঘন্টায় আরও 14 জনের মৃত্যু হয়েছে, যা গত 5 মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যুর ঘটনা। একই সময় নতুন করে 1274 জনের দেহে করোনার উপস্থিতি শনাক্ত করা হয়েছে। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত 24 ঘন্টায় বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও 1674 জন করোনার সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন। দিনে দিনে বাড়ছে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থতার হার, বিপরীতে কমছে মৃত্যুর সংখ্যা। গেল 1 মাসেরও বেশি সময় ধরে মৃত্যুর হার অপরিবর্তিতই রয়ে গেছে। শনাক্ত বিবেচনায় এখন পর্যন্ত এই হার 1.46%। গেল একদিনে নতুন করে মৃত্যু হয়েছে 14 জনের, যা গেল 5 মাসের মধ্যে সর্বনিম্ন। তাদের মধ্যে 12 জনই পুরুষ এবং 2 জন নারী। এ পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে হল 5560 জন। নতুন মৃতদের বয়স বিশ্লেষণে দেখা গেছে 30 ঊর্ধ্ব 1 জন, 50 ঊর্ধ্ব 3 জন এবং 60 ঊর্ধ্ব 10 জন রয়েছেন। বিভাগ অনুযায়ী ঢাকায় 6 জন, চট্টগ্রামে 1 জন, রাজশাহীতে 2 জন, খুলনায় 2 জন, বরিশালে 1 জন, সিলেটে 1 জন এবং ময়মনসিংহে 1 জন রয়েছেন। শুধুমাত্র রংপুর বিভাগে এদিন মৃতের কোনো ঘটনা ঘটেনি। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গেল 24 ঘন্টায় প্রায় 12,000 মানুষের নমুনা পরীক্ষা হয়েছে। এতে 1274 জনের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার 10.74%। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হলেন 3,88,000-এর অধিক। তবে করোনা প্রাদুর্ভাবের 225তম দিনে সুস্থতার হার বেড়ে হয়েছে 78.23%। একদিনে আরও 1,500-এর বেশি মানুষ সহ এ পর্যন্ত সুস্থ হওয়া মানুষের সংখ্যা 3,39,000 ছাড়িয়ে গেছে। সাখাওয়াত সুমন, রেডিও টুডে। করোনা মোকাবেলায় স্বাস্থ্য বিভাগ ভালো করছে বলেই বাংলাদেশ অর্থনীতিতে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, অন্যান্য দেশের জিডিপি মাইনাসে গেলেও একই সময়ে বাংলাদেশের জিডিপি বেড়েছে। দুপুরে রাজধানীর একটি হোটেলে এক সেমিনারে তিনি কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী জানান, গ্লোব বায়োটেকের করোনার ভ্যাকসিন চূড়ান্ত হলে সরকার তা বিবেচনা করবে। এ সময় আসছে শীতে, করোনার প্রকোপ বাড়তে পারে জানিয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান জাহিদ মালেক। আমার হাত দিয়ে এমন কোনো কাজ হবে না যেটা স্বাস্থ্য সেবা বা ডাক্তারদের স্বার্থ হানি হবে। তা আমাদের ভ্যাকসিন সিলেকশনটা বিভিন্ন চিন্তা ভাবনা করে আমরা একটা ফাইনাল করছি এবং ইনশাআল্লাহ অতি শীঘ্রই আরও আপনাদের সামনে কিছু বলতে পারবো। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঢাকা সফরের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। পররাষ্ট্রমন্ত্রী জানান, আগামী বছরের মার্চ মাসে ঢাকা সফর করবেন ভারতের প্রধানমন্ত্রী। ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সাথে আজ রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠক শেষে একথা জানান একে আব্দুল মোমেন। এ সময় তিনি আরও জানান, আগামী 16 বা 17 ডিসেম্বর বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে ভার্চুয়াল বৈঠকের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আসছে ডিসেম্বরে 2 জন প্রধানমন্ত্রীর ডিসকাশনটা হবে, সেইটা ডেটটা ফিক্স করার জন্য। ডেট আমরা এখনো ফিক্স করিনি, 16 or 17 সামথিং। 16টা হয় কি, ওরা চাইছিলেন 16, কিন্তু 16 তো আমরা যথেষ্ট ব্যস্ত থাকবো, সেই কারণে কোনো একটা মিউচুয়ালি আমরা ডিসাইড করব। নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন ও দায়িত্বরত কর্মকর্তাকে গালিগালাজ ও হুমকি দেওয়ার অভিযোগে নির্বাচন কমিশনের দায়ের করা মামলায় আগাম জামিন আবেদন করেছেন ফরিদপুর 4 আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী। আজ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি জমা দেওয়া হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন নিক্সন চৌধুরীর আইনজীবী এম মঞ্জুর আলম। গত বৃহস্পতিবার ফরিদপুরের চর ভদ্রাসন থানায় স্বতন্ত্র সংসদ সদস্য নিক্সন চৌধুরীর বিরুদ্ধে মামলাটি দায়ের করেন ফরিদপুরের জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা নোয়াবুল ইসলাম। সিলেটে পুলিশি নির্যাতনে যুবক রায়হান উদ্দিনের মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি করেছেন নিহত রায়হানের মা সালমা খাতুন। একই সাথে 72 ঘণ্টার মধ্যে এসআই আকবর সহ দোষী পুলিশ সদস্যদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি। আজ সিলেটের আখালিয়া এলাকায় নিহত রায়হানের বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান তিনি। দাবি না আদায় হলে এলাকাবাসীকে নিয়ে হরতাল ও সড়ক অবরোধের মতো কঠোর আন্দোলনে যাবেন বলেও সংবাদ সম্মেলনে জানান সালমা খাতুন। মারতেছে এবং আমার ছেলে চিৎকার করে আর্তনাদ করে বলতেছে যে আমি চুরও না, আমি ডাকাতও না, আমি আমার মাকে ফোন দিছি টাকা নিয়ে আসবে, আমার একটা ফুটফুটে বাচ্চা আছে এবং আমি তোমাদের মতো একজন পুলিশের নাতি, একজন বিজ্ঞানের ছেলে, আমাকে মেরো না, তোমরা যা টাকা চাও আমি তা দিয়ে দিব।
নোয়াখালীর বেগমগঞ্জে বিবস্ত্র করে নারী নির্যাতনের ঘটনায় দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ারকে ৩ মামলায় মোট ৭ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। আজ দেলোয়ারকে নোয়াখালীর ৩ নম্বর আমলি আদালতে হাজির করে ধর্ষণ, অস্ত্র ও বিস্ফোরক আইনের ৩টি মামলায় মোট ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক মাশফিকুল হক মোট ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম হারুন সাংবাদিকদের জানান, ৩ মামলারই প্রধান আসামি দেলোয়ারের বিরুদ্ধে ধর্ষণ মামলায় ৫ দিন এবং অন্য ২ মামলায় ১ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুনছেন রেডিও টুডের সন্ধ্যার খবর, সঙ্গে আছি আমি জহিরুল ইসলাম টুটুল। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি ঠিক ৪০ সেকেন্ড পর। আপোষ করি না কখনো আমরা, অটুট রাখি গুণমান। দেশের গর্ব ক্রাউন সিমেন্ট নিশ্চিত করে দৃঢ় নির্মাণ। অটুট গুণার মানের কারণে ক্রাউন সিমেন্টের সুনাম আজ ছড়িয়ে পড়েছে বহির্বিশ্বে। দেশের সকল বৃহৎ স্থাপনা সহ ভারতের আগরতলায় ফ্লাইওভার, আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণে ব্যবহৃত হচ্ছে ক্রাউন সিমেন্ট। এক্সপোর্ট লিডার হিসেবে ক্রাউন সিমেন্ট ৩বার অর্জন করেছে ন্যাশনাল এক্সপোর্ট ট্রফি। ক্রাউন সিমেন্ট রপ্তানির মাধ্যমে বাড়ছে দেশীয় পণ্যের সুনাম, সেই সাথে বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে জাতীয় উন্নয়নে বিশেষ অবদান রাখছে ক্রাউন সিমেন্ট। ক্রাউন সিমেন্ট, কোয়ালিটি চেঞ্জেস দ্য নেশন। বিরতির পর আমাদের সাথে আরো যারা যোগ দিয়েছেন তাদের স্বাগত জানাচ্ছি আমি জহিরুল ইসলাম টুটুল। FM 89.6 আপনারা শুনছেন সন্ধ্যার খবর। একযোগে সম্প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার সহ দেশের বৃহত্তম শহরগুলোতে। দেশের সব বেসরকারি টেলিভিশনে সংবাদ প্রচারের বিভিন্ন অংশে কোনো ধরনের বাণিজ্যিক স্পন্সরের বিজ্ঞাপন প্রচারের উপর হাইকোর্ট যে নিষেধাজ্ঞা দিয়েছিল তা স্থগিত করেছে আপিল বিভাগ। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আপিলের শুনানি নিয়ে আজ প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। এর আগে 2019 সালের 6 মে সব বেসরকারি টেলিভিশনে সংবাদ প্রচারের বিভিন্ন অংশে কোনো ধরনের বাণিজ্যিক স্পন্সরের বিজ্ঞাপন প্রচারের উপর আরোপ করেছিল হাইকোর্ট। প্রবীণ সাংবাদিক নজরুল ইসলাম সম্পাদিত দৈনিক আলোকিত সকালের 3য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সম্প্রতি মতিঝিলে পত্রিকাটির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয় এক জমকালো অনুষ্ঠান। জাতীয় ও আন্তর্জাতিক খবর ছাড়াও খেলাধুলা, বিনোদন সংবাদ নিয়মিত গুরুত্বের সাথে তুলে ধরা হয় পত্রিকাটিতে। আর নবীন প্রবীণ লেখকদের শিল্প, সাহিত্য, সংস্কৃতি বিষয়ক লেখা নিয়ে তানজিদ আহমেদের সম্পাদনায় প্রতি রোববার প্রকাশিত হয় সাহিত্য সকাল বিভাগ। বাংলাদেশ থেকে ইতালি প্রবাসীদের ফেরত যাওয়ার টিকিট দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে টার্কিশ এয়ারওয়েজ। আজ সকাল 10টা থেকে গুলশান 1-এ টার্কিশ এয়ারওয়েজের কার্যালয় থেকে টিকিট দেওয়ার কার্যক্রম শুরু হয়। টিকিট প্রত্যাশীদের একটি ফর্ম দেওয়া হচ্ছে। সেই ফর্মে তাদের মোবাইল নম্বর, টিকিট নম্বর, দেশে থাকা কার্ডের মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ করতে হচ্ছে। এরপর সেটি জমা নেওয়া হচ্ছে। সাতক্ষীরার কলার রুয়ায় 2 শিশুসহ একই পরিবারের 4 জনকে গলা কেটে হত্যা মামলায় নিহত শাহিনুরের ছোট্ট ভাইকে 5 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। দুপুরে সাতক্ষীরার আমলি আদালত 4-এর বিচারক ইয়াসমিন নাহারের আদালত এই আদেশ দেন। এর আগে রায়হানুর রহমানকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী সংস্থা সিআইডির কর্মকর্তারা। শুনানি শেষে আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এবার দেশের বাইরের খবর। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন 11,15,000 মানুষ, আর 4 কোটি ছাড়িয়েছে সংক্রমণ শনাক্তের সংখ্যা, যাদের মধ্যে 2,99,35,000 করোনা রোগী এরই মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। The city was a hugely important European city a few centuries ago. ইউরোপের রাজধানী বলা হয়ে থাকে বেলজিয়ামের ব্রাসেলসকে। কাগজে কলমে যদিও ব্রাসেলসই ইউরোপের কেন্দ্রবিন্দু, কিন্তু পর্যটন, ব্যবসা বাণিজ্য আর নানা কারণে ফ্রান্সের প্যারিসই হচ্ছে ব্যস্ততম নগরী, যার বিশেষণ টানতে গিয়ে অনেকে বলে থাকেন প্যারিস কখনো ঘুমায় না। Paris is often portrayed as one of the most romantic cities in the world. করোনা ভাইরাসের দ্বিতীয় তরঙ্গের লাগাম টানতে গিয়ে কারফিউ জারির ফলে ফ্রান্সের রাজধানী প্যারিস সহ দেশটির অন্য 8টি শহরের রাস্তাঘাট যেন জনমানব শূন্য মরুভূমিতে পরিণত হয়েছে। শনিবার রাত থেকে এই কারফিউ কার্যকর হওয়াতে ভুতুড়ে নগরীতে পরিণত হয়েছে ওই এলাকাগুলো। The shutters have come down on pubs, bars, nightclubs right across the city. ইউরোপের দেশগুলোর মধ্যে করোনার অন্যতম হটস্পট হয়ে উঠেছে ফ্রান্স। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে শনিবার সেখানে রেকর্ড 32,427 জন নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন। আগের দিন 25,086 জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছিল। করোনা প্রাদুর্ভাবের কারণে দীর্ঘ 7 মাস বন্ধ থাকার পর আজ থেকে খুলে দেওয়া হয়েছে সৌদি আরবের মদিনা মনোয়ারায় মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক।
ওমরার নিবন্ধনের জন্য নির্দিষ্ট অ্যাপ ইতামারনায় নিবন্ধন করে রওজা মোবারক জিয়ারত করা যাবে। এজন্য জিয়ারতকারী ৩০ মিনিট সময় পাবেন নামাজ আদায় ও জিয়ারতের জন্য। এদিকে সৌদি আরবের নাগরিক ও দেশটিতে বসবাসকারী বিদেশিদের মসজিদুল হারামে নামাজ পড়ার অনুমতি দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। করোনা ভাইরাস মহামারীর কারণে মার্চ থেকে মসজিদটিতে সীমিত পরিসরে নামাজ আদায় চললেও বন্ধ ছিল জামাতে নামাজ আদায়। এতদিন সাধারণ মুসল্লিদের মসজিদে প্রবেশ করার অনুমতিও ছিল না, শুধুমাত্র ইমাম, মুয়াজ্জিন সহ মসজিদের কর্মচারীরা সেখানে নামাজ আদায় করতে পারতেন। Now, the number of cases in the country now stand at 94,551. আক্রান্তের দিক থেকে বিশ্বে দ্বিতীয় স্থানে থাকা ভারতে নতুন করে ৬১,৮৭১ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ২৪ ঘন্টার ব্যবধানে সেখানে মারা গেছেন আরও ১,০৩৩ জন করোনা রোগী। মৃতের দিক থেকে বিশ্বে দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে স্থানীয় সময় শনিবার করোনায় আরও ৪৬১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে ল্যাটিন আমেরিকার এই দেশটিতে মৃতের সংখ্যা ১,৫৩,৬০০ অতিক্রম করল। করোনায় আইসোলেশনের নিয়ম ভঙ্গের অভিযোগ উঠেছে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের বিরুদ্ধে। দি সানডে টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, দুদিনের সফর শেষে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর ২ সপ্তাহ আইসোলেশনে থাকার নিয়ম মানেননি ১৯৯৭ সাল থেকে ২০০৭ পর্যন্ত ক্ষমতায় থাকা লেবার পার্টির এই নেতা। Former Prime Minister Tony Blair has been accused of breaking the 2-week quarantine rules after he was photographed at a London club 10 days. এদিকে ব্রিটেনের রাজধানীতে দ্বিতীয় সর্বোচ্চ কোভিড-১৯ সতর্কতা জারির কয়েক ঘণ্টার মধ্যেই লন্ডনে জড়ো হয়ে এর বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন উল্লেখযোগ্য সংখ্যক ব্রিটিশ নাগরিক। অস্ট্রেলিয়াতে করোনার হটস্পট হিসেবে পরিচিত ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে আজ রোববার ২ জনের শরীরে কোভিড-১৯ উপস্থিতি শনাক্ত হয়েছে। তবে করোনায় সেখানে নতুন করে আর কারো মৃত্যু হয়নি বলে জানিয়েছেন অঙ্গরাজ্যটির প্রধানমন্ত্রী ড্যানিয়েল অ্যান্ড্রু। তিনি এও বলেছেন, আগামীকাল থেকে করোনা ঠেকাতে জারি করা কিছু বিধিনিষেধ উঠে যাবে ভিক্টোরিয়া থেকে। Victorians have done an amazing job over recent weeks and months. আমেরিকার প্রতিবেশী দেশ মেক্সিকোতে ২৪ ঘণ্টায় নতুন করে প্রায় ৫,৫০০ মানুষের শরীরে করোনা ভাইরাস ধরা পড়েছে। দেশটিতে মারা গেছেন আরও ৩৫৫ জন করোনা রোগী। মঞ্জুর হোসাইন, রেডিও টুডে। রাশিয়ার মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘন করার জন্য একে অপরের বিরুদ্ধে আঙুল তুলেছে সাবেক ২ সোভিয়েত প্রজাতন্ত্র আর্মেনিয়া ও আজারবাইজান। নাগর্নো কারাবাখকে কেন্দ্র করে এই ২ দেশের মধ্যে ২৭ সেপ্টেম্বর রক্তক্ষয়ী সংঘাত শুরু হয়। গত সপ্তাহে মস্কোর মধ্যস্থতায় দেশ দুটি একটি যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হওয়ার কথা জানালেও কয়েকদিন ধরেই পরস্পরের বিরুদ্ধে নতুন করে উস্কানি দেওয়ার অভিযোগ করে আসছে। আর্মেনিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় গানজা শহরে ১৩ বেসামরিক নিহত ও ৪০ জনের বেশি আহত হয়েছে বলে অভিযোগ করেছে আজারবাইজান। অন্যদিকে আজারবাইজানের বিরুদ্ধে ঘনবসতিপূর্ণ এলাকায় গোলাবর্ষণ অব্যাহত রাখার অভিযোগ করেছে আর্মেনিয়া। ইরান জানিয়েছে তাদের উপর জাতিসংঘের যে অস্ত্র নিষেধাজ্ঞা ছিল তা আজ সকাল থেকে স্বয়ংক্রিয়ভাবে উঠে গেছে। আজ ভোররাতে এক বিবৃতিতে একথা জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, আজ থেকে ইরান আইনগত বাধা ছাড়াই যে কোনো দেশের কাছ থেকে নিজের প্রয়োজন মতো অস্ত্র ও সামরিক সরঞ্জাম কিনতে পারবে এবং যে কোনো দেশের কাছে বিক্রি করতে পারবে। এছাড়া আন্তর্জাতিক সমাজের প্রতিবাদ উপেক্ষা করে ইরান বিরোধী পদক্ষেপ নেওয়ার প্রচেষ্টা থেকে বিরত থাকার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। আগামী ৩ সপ্তাহের মধ্যে নতুন সরকার গঠন করবেন বলে জানিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন। সাধারণ নির্বাচনে বিপুল ভোটে দ্বিতীয় দফায় জয়ী হওয়ার পর একথা জানান তিনি। আজ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। তবে একক নাকি জোটগতভাবে সরকার গঠন করবেন সে বিষয়ে কিছু জানাননি আর্ডেন। নির্বাচনের ফলাফল পরবর্তী এক সংবাদ সম্মেলনে জেসিন্ডা বলেন, চূড়ান্ত ফলাফল পাওয়ার আগে আরও ৩ সপ্তাহ সময় রয়েছে। এর মধ্যে সরকার গঠনের বিষয়ে কাজ করবেন তারা। গতকাল অনুষ্ঠিত নিউজিল্যান্ডের সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ জয় পায় জেসিন্ডা আর্ডেনের নেতৃত্বাধীন মধ্যপন্থী লেবার পার্টি। এবার ব্যবসা বাণিজ্যের খবর। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ লেনদেন শেষ হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে। দিন শেষে ডিএসইএক্স সূচক ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪,৮৭৭ পয়েন্টে। আর লেনদেন হয়েছে ৬৫৭ কোটি ৩০ লাখ টাকার শেয়ার। হাতবদল হওয়া বিভিন্ন কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে ১১৩টির, কমেছে ১৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টির দাম। এদিকে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসইতে আজ লেনদেন হয়েছে ২৬ কোটি ৬ লাখ টাকার শেয়ার। আর সিএসই 30 সূচক ৪১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১১,৫৩১ পয়েন্টে। এবার খেলাধুলার খবর।
আবুধাবিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর আজকের প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের দেয়া 164 রানের জয়ের টার্গেটে এখন ব্যাট করছে সানরাইজার্স হায়দ্রাবাদ। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ 4 উইকেটে 85 রান। এদিকে আজকের অপর খেলায় রাত 8টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স ও কিংস 11 পাঞ্জাব। কারাতের খবর। ক্রীড়া বান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও ঝিকরগাছা কারাতে অ্যাসোসিয়েশনের আয়োজনে শেষ হয়েছে 2 দিনব্যাপী ওয়ালটন অলরাউন্ডার উন্মুক্ত কারাতে প্রতিযোগিতা 2020। প্রতিযোগিতায় দলগত পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ঝিকরগাছা কারাতে অ্যাসোসিয়েশন, আর উন্মুক্ত মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে খুলনা জেলা। আর যশোরে বিজয়ীদের হাতে ট্রফি, স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক তুলে দেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক FM ইকবাল বিন আনোয়ার ডন। এই আয়োজনের রেডিও পার্টনার ছিল রেডিও টুডে 89.6 FM। সবশেষ ওয়েদার আপডেট। আবহাওয়ার সবশেষ তথ্য অনুযায়ী এই মুহূর্তে ঢাকা ও এর আশপাশের এলাকার তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস, যা অব্যাহত থাকতে পারে মধ্যরাত পর্যন্ত। আবহাওয়া অফিসের বুলেটিনের তথ্য মতে এই মুহূর্তে ঢাকায় হালকা বৃষ্টি হচ্ছে আর হালকা বাতাস বইছে দক্ষিণ পূর্ব দিক থেকে, যার গতিবেগ ঘন্টায় সর্বোচ্চ 5 কিলোমিটার। বাতাসের আর্দ্রতা 75%। ঢাকায় এখন বায়ুমানের সূচক অর্থাৎ AQI 151, যা অস্বাস্থ্যকর। সুপ্রিয় শ্রোতা, আমরা সন্ধ্যার খবরের শেষ পর্যায়ে এসে গেছি। বিদায় নেওয়ার আগে আরেকবার জানিয়ে দিচ্ছি এখনকার ক্রাউন সিমেন্ট প্রধান খবরগুলো। করোনায় স্বাস্থ্য সুরক্ষায় সবাইকে সচেতন থাকতে হবে, ছোট ভাই শহীদ শেখ রাসেলের জন্মদিনের অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী। করোনায় 5 মাসের মধ্যে 24 ঘন্টায় সর্বনিম্ন মৃত্যু, নতুন করে শনাক্ত 1274 জনের দেহে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঢাকায় আমন্ত্রণ জানালেন পররাষ্ট্রমন্ত্রী। এবং 4 কোটি ছাড়ালো বিশ্বে করোনা সংক্রমণ শনাক্তের সংখ্যা, মৃত্যু 11,15,000। এই ছিল রেডিও টুডের সন্ধ্যার খবরে, যা আপনাদের কাছে পৌঁছে দিতে কাজ করছেন দেশ বিদেশের রেডিও টুডের শতাধিক সংবাদকর্মী। এরপর রাত 10টায় শুনবেন রেডিও টুডে ও ভয়েস অব আমেরিকার যৌথ প্রযোজনায় আমাদের ইংলিশ নিউজ বুলেটিন, আর রাত 11:15টায় মধ্যরাতের খবর। যে যেখানে আছেন ভালো থাকুন, নিরাপদে থাকুন, করোনা সংক্রমণ মুক্ত থাকুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন এবং থাকুন রেডিও টুডের সাথেই। এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি জহিরুল ইসলাম টুটুল। Radio Today, 89.6 FM.